নমস্কার, সবরে আমি জানাই শুভ সন্ধ্যা। আমি মৃণাল ভট্টাচার্য। আমার বাবা স্বর্গীয় মনীন্দ্রমোহন ভট্টাচার্য, আমার মা স্বর্গীয়া মনোরমা ভট্টাচার্য। আমি সুদূর মুম্বাই থাকিয়া আমার মেয়ের আসলে থাকিয়া আপনার লগে এই বৈদ্যুতিন মাধ্যম, যেটা অন্তর্জলের মাধ্যমে, বৈদ্যুতিন অন্তর্জলের মাধ্যমে আপনার কাছে হাজির হওয়ার সুযোগ পাইলাম। এখানে বৈদ্যুতিন অন্তর্জল মানে কি তা জানেননি? এটা আমি জানলাম। আমার অতি প্রিয় আমার জামাই, আমার মেয়ের জামাই আজকে অনলাইন, ইন্টারনেট অনলাইন এটা আমার বাংলা হইয়া দিল। তো বাংলা খেনে হইয়ার বাংলাটা খেনে জানলাম, জানার তো শেষ নাই। আজকে এই সুযোগে জানিলাম অনলাইন এলো অন্তর্জলীয় মাধ্যম। অন্তর্জলীয় মাধ্যমে আপনাদের কাছে আইসি। আবার সুযোগটা পাইলাম কেমনে? আমার গ্রুপের দুই রত্ন, এক নম্বর আমার অ্যাডমিন মাননীয় তন্ময় চক্রবর্তী, আমার আদরের অনুজ প্রিয় তন্ময়। দুই নম্বর আমার অতি প্রিয় আমাদের গ্রুপের অন্যতম মডারেটর শুভঙ্কর দাস, আমার অতি প্রিয় বাতিজা। গত পরশুর হঠাৎ করিয়া ফোন কল করিয়া বুঝছে কিতা বিষয়, যে না এরকম আজকে এই আমার ছোটবেলা এই যে অন্তর্জলীয় মাধ্যমের অনুষ্ঠান, এটা আমার করা লাগবো পরিবেশনা। আমার কিন্তু শরীর কয়দিন ধরে কবে এটা বালা যান না। আমি তাহলে প্রথমে হইলাম, তুমি আমার এই মুহূর্তে হইলাই, আর 2 দিন বাকি। আমার কোনো প্রস্তুতি নাই, মানসিক প্রস্তুতি নাই, কিছু শরীরও ঠিক নাই। সে তো ছাড়তে রাজি নাই। অনেক কথা হয়েছে, যাই হোক কথা বাড়াইয়া লাভ নাই। শেষ পর্যন্ত আমি রাজি হইলাম। রাজি না হইয়া পারি না তো। যে ব্যক্তিটা আমাদের অনুরোধ করছে সে তাই হলো শুভঙ্কর দাস, আমার অতি কাছের প্রিয় আমার বাতিজা শুভঙ্কর দাস, যে আমারে গত ফিরাজে করিমগঞ্জ গেছিলাম সফরে যে গেছিলাম, হে আমার লাই কিতালা করছে, পারলে আমার লাগি জান দিলাই। আমারে লইয়া আমার দিদির বাড়ি বনমালীর উড়াইয়া গাড়ি করিয়া লইয়া আইয়া এখান থেকে আমারে লইয়া লগে আসলা আমাদের আরেক অন্যতম সদস্য শ্যামল বরণ ভট্টাচার্য, তানে লইয়া নবমিতা। ধন্যবাদ ধন্যবাদ, শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে, খুব খুশি হইলাম। তোমরা ভালো লাগলেই তো আমার আনন্দ। আমি তো সবের ভালো লাগা দিয়ে আমি থাকি, তাইলে আমি ভালো থাকি। আচ্ছা, তো আমার এটা বয়সের লগে লগ নাই, ছোট বড় লগ নাই। আমার যত বয়স বাড়তেছে আমি যেন তত ছোট হইতেছি মনের দিক দিয়া। আর সেই আমার তোমরা সবের ভালো লাগলেই আমার ভালো লাগা, আমার ভালো থাকা। হ্যাঁ, আমরা তো গ্রুপের উদ্দেশ্যই ভালো থাকতাম, ভালো রাখতাম। তোমরা আমারে গত 1 বছর ধরে খুব ভালো রাখায়। আমার এই গান বাজনা এত ভুল ত্রুটি, এত সুরে বেসুরে গাইয়ার, এটা তোমরা সহ্য করি যাইয়ার। আজকে আমি এইরকম অনুষ্ঠানে আইছি, যেটা হইলাম লাইভের বাংলা বৈদ্যুতিন অন্তর্জলীয় মাধ্যমে আইছি। হ্যাঁ, এখানে বাংলা হইতেছি। আমি ভারত পক্ষে কোনো ইংলিশ শব্দ উচ্চারণ না করার চেষ্টা করবো। আর সিলেটি শব্দর লগে আর শুদ্ধ বাংলা আইয়া পড়তে পারে, সেটাও আমি লক্ষ্য রাখবো। যতটুকু পারি সিলেটি ভাষায় কথা হইতাম, লক্ষ্য রাখবো। ইংরেজি শব্দ যেন একটা উচ্চারণ না করি, লক্ষ্য রাখবো। তবে যদি মুখ ফুসকে বাইরে যায় ইংরেজি 2-1টা শব্দ, আগাম আমি ক্ষমা চাইয়া দিয়ার। হ্যাঁ, আমার আমার জীবনটাই কাটতেছে নিখুঁত এক পরিবেশন, যে চাই দড়িটা যেন আমি নিখুঁত করতাম পারি। আমার আমার শৈশব কাল থেকে আমার এই লক্ষ্য। আমি নিখুঁতের ভিতরে ছুটি, নিখুঁত যেটা ধর্ম এটা নিখুঁত করবো। আর যেটা আমি নিখুঁত করতাম পারতাম না, মনে করবো আমি নিখুঁত করতাম পারতাম না, এটা আমি দৌড়তাম ওইটায়। হ্যাঁ, তো ব্যাপার হয়েছে আমি তো আইলাম তারার মাধ্যমে, আমি রাজি হইলাম। তাই আমার 2জন আমাদের কর্মকর্তা, আমাদের এই যে গ্রুপ তো ইংলিশ, এটা মানে কিতাব হইতাম, এটার বাংলা আইতেছে না, না পারতে ইংলিশ হওয়া লাগবো। আচ্ছা,
হ্যাঁ, তো এই যে গোষ্ঠী আর কি, গোষ্ঠী বাংলা হইল গোষ্ঠী, যে আমাদের গোষ্ঠী বিশ্ব সিলোস পরিষদ গোষ্ঠী, এই গোষ্ঠীর অন্যতম দুই কর্ণধার আমাদের মাননীয় অ্যাডমিন তন্ময় চক্রবর্তী আর আমাদের অন্যতম মডারেটর শুভঙ্কর দাস। এই দুই রত্নই আমার আনছেন আপনারা সামনে আজকে হাজির আমি। তারার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। একটা বিরাট সুযোগ, বিরাট আনন্দ, জীবনের প্রথম অভিজ্ঞতা, বুঝলাই তো। হ্যাঁ, তো তারার কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার এত বালাফায় কইয়া লাভ নাই, আপনারা সবাই আমাদের বালাফা। আমার এত ভুল ত্রুটিও আপনারা সহ্য করে যারা গত এক বছর ধরে আমার গান বাজনা সুরে বেসুরে, সবাই আমাদের বালাফাইরা। এটাই আমার বাসার একমাত্র, আমি দেখতেছি ফাতেও ফাতেও ফাতেও, এই ফাতেও নিয়েই আমি চলতেছি গত এক বছর ধরিয়া। তা আমি যে মুম্বাই আইলাম, আমি কি আকাশ থেকে আইয়া মুম্বাই পড়ছি? আমার তো আসলো ধর্মনগর, আমার বাড়িঘর আসলো, পৈতৃক বাড়ি আসলো জেল রোডে, আমার নিজের বাড়ি আসলো নোয়াপাড়া প্রগতি রোডে, আমার চিন্তা নাই। তো ধর্মনগর আইলাম কেমনে? আমার তো ধর্মনগর জন্ম না, আপনারা জানারা হই। আমার জন্ম হবারও ওই তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ, মৌলভীবাজার মহকুমা, এখন এটা জেলা হয়ে গেছে, আগে সিলেট জেলার আওতায় আছিল মৌলভীবাজার মহকুমা। সেই মৌলভীবাজার মহকুমার অন্তর্ভুক্ত গ্রাম, কাছাকাছি গ্রাম সরিষকান্দি গ্রামে আমার জন্ম। তা আমি জন্মসূত্রেই আমি গ্রাম বলা হয়, জন্মসূত্রে আমার গ্রাম বলা লাগে, খুব ভালো লাগে। আর কিন্তু গ্রামও তো বেশি দিন, সেই আমার জন্মভিটার তো বেশি দিন থাকতাম পারলাম না। এটা তো আমার ঠাকুরদার জমিদারি, সরিষকান্দি মানে জমিদারি। মৌলভীবাজার শহরের মধ্যে একটা বাড়ি আছিল। আর এই সরিষকান্দি তো এলাই কারবার, বাংলাদেশ হওয়ার ফলে যখন আপনার সীমান্ত খুলিয়া দিল, বর্ডার হইতাম না, বাংলা সীমান্ত খুলিয়ে দিল, সবের লাগিয়ে যাও বাংলাদেশ, কয়েকদিনের লাগিয়ে খোলা, পাসপোর্ট উসপোর্ট আসতো না, পাসপোর্টের বাংলা হইতাম পারতাম না। ওই গেলাম আমরা কৈলাসর সীমান্ত দিয়া বাংলা নিজের দেশ বাড়ি, ওই জন্মের পরে আমার তো আর গেছি না, ওই প্রথম গেছিলাম 1971 বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। হ্যাঁ, তখন গিয়ে তখন বুদ্ধি শুদ্ধি হয়েছে, বুঝি সপ্তাহ দেখলাম এলাই খারবা, দাঁড়ি জমি একদিকটাই ছিল, আর একদিক দেখা যায় না, গোয়ালঘর, গরু, পুকুর, বিরাট পুকুর, তারপরে ফাক্কা ঘাট। আমরা যাওয়ার পরে এটা সব সুরক্ষিত আছিল, কারণ কিতা আমাদের সরিষালদি গ্রাম হইল হিন্দু প্রধান, এখানে খুব একটা উৎপাত হয়েছে না। তো সেখানে গিয়া দেখলাম এলাই খারবার, ওরে বাবা পুকুরটাই মাছ ধরা হইল, সব ঠিকঠাক আছিল। তারপরে বড় বড় ঘর, হ্যাঁ, উঠান বড় বড়, তারপরে কলা গাছ, আম গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ, কি নাই, সবজি ক্ষেত, হ্যাঁ, দুধ আইতেছে, গরুর থেকে দুধ আইতেছে, এলাই খাওয়া দাওয়া হয়েছে, অনেক ফুর্তি করছি। তো যাই গিয়া, এটা তো পরের কথা, 71-এর কথা। আমার যে জন্ম হইল 1949 ইংরেজির 30 এপ্রিল সরিষকান্দি গ্রামে। বয়স আমার কত বুঝতে পাররা, যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমি মনের দিক দিয়ে খালি যেন দিন দিন ছুটো বুঝিয়া। আমি দিব্যি আছি, আমি তো এইখানে মাইয়ার আঁচলে আছি, মাইয়ার আঁচল, মেয়ের আঁচল নাটিকা হয়েছে না নি আমাদের বিশ্ব সিলটি পরিষদ থেকে, ওইটা আমার জীবনের লগে মিলিয়েছে। আমি আমার মাইয়ার আঁচলে আছি, খুব ভালো আছি, আমার এত আদর যত্ন করিয়া রাখতেছে। আমার জামাইও ঠাকুরের কৃপায় দিলে এক রত্ন পাইছি। হ্যাঁ, তো তারার আসলে মাইয়ার আসলে আমি খুব ভালো আছি। যাই কি বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, আমার এখানে একান্নবর্তী পরিবার, যেটা খুড়া সবটা নিয়ে বাবা, যেটা খুড়া সব নিয়ে একখানো বিশাল ব্যাপার, জমিদারি। আমার ঠাকুরটা কিন্তু মুক্তার আসলা, তখন বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানের মুক্তারি করতাম, মুক্তার, বিশাল বড় মুক্তার, খুব নাম ডাক আছিল। মথুরা, স্বর্গীয় মথুরানাথ ভট্টাচার্য, তৈশ্যপুত্র মনীন্দ্রমোহন ভট্টাচার্যের তৈশ্যপুত্র আমি, অধম মৃণাল ভট্টাচার্য, সংক্ষেপে মৃণাল ভট্ট। তো ব্যাপার হইল, এখানে অনেক মজা হয়েছে ছোটবেলা, যেটা আস্তে আস্তে স্মৃতি। আমার এক বর্দি আসলা, যেটা তো
যেটার তো বই বর্দি নাই, দুনিয়ায় নাই ফের। আচ্ছা, তো ভোট দিয়ে আমরা বড় বড় গড় হইলে কি তৈব সব চাম্পা খাম্পা, টিনের চাল না, এটা সনের চাল। এটা আমার ঠাকুরদা একটু গিফটা টাইপের আসলা, পুকুর গাড়টা খালি পাক্কা করছই আর গড় দুয়ার বিল্ডিং করছই না, এটা করছই না। তো একটা ঘরের চাল খুব নিচে আসল, তো আমার বর্দি যেটা তো বর্দি তাই আমার মজা করতা, খুব আনন্দ করতা। আমাদের সমগ্র যৌথ পরিবারের, আমাদের বৃহত্তর যৌথ পরিবারের তাই লীলা সবচেয়ে বড় বোন, সবচেয়ে বড় বোন আমার মানসী তলাপাত্র, বিয়ার পরে তাই তলাপাত্র হয়েছে। আচ্ছা, মানসী ভট্টাচার্য আসলো বিয়ার আগে, তাই নাই। তো তাই আমারে ওই চালও তুলতা, ছোট আসলাম তো এমনি কুলোখড়ি চালও তুলতা, চালও তুলে আবার লমাইতা, একবার তুলতে একবার লমাইতা, হ্যাঁ বেশি নিচা তো তাই লম্বা আসলাম, ওটাবার তুলি লইতা আবার লমাইতা। আমি কইতাম আমি তো ভাইয়া বসলাম তাদের, বদ্দি ও বদ্দি ও বদ্দি আবার চাল, ও বদ্দি আবার চালো, ও বদ্দি আবার চালো। বর্দি আমার বড় হওয়ার পরে ওই কথা বহুত শুনাইছিল। আগরতলা তার বিয়ে হয়েছিল, আগরতলা আমার বগ্নিপতি কমলারঞ্জন তলাপাত্র, খুব নাম ডাক মানুষ, সাংবাদিক ব্যক্তি আসলা, মারা গেছেন তাই অনেক আগে, আমার দিদির আগে মারা গেছেন। তো তাই তার বাড়ির দিকে তো থাকতাম আগরতলা, আমার দাদা পরে বাড়ি করছিল আগরতলা, আমার আপন দাদা। আর তার আগে তো আমি ওই বর্দির বাড়িতে থাকতাম, কমলা তলাপাত্র আমার খুব স্নেহ করতাম, দুজনের স্নেহর পাত্র আসলাম। আমি ঠাকুরের আশীর্বাদে যারা সান্নিধ্যে আইছি জীবনে, আত্মীয় স্বজন থেকে আরম্ভ করি, সবই আমার খুব ভালো পাইছে। আচ্ছা যাই হোক, আবার চালো আমারে অনেকদিন কইছেন, বর্দি আমারে শোনাই দিছে কি জানে, আবার চালো হইতো রে, আবার চালো হইতো রে বলে। আমি কইতাম আরে বর্দি এখন তো সেই চালও নাই, সেই জমানাও নাই, হ্যাঁ এখন আর আবার চাল হইব কিতা, এখন তো দুতলা তিনতলা, তোমার তো তিনতলা বাড়ি আগরতলা, এখন আবার চাল হইব কিলো। হ্যাঁ ধর্মনগর আমার যে লুডের বাড়ি, পৈতৃক বাড়ি, তাও তো তখন টিনের চাল উষা, এটা আবার চাল হওয়ার দিন গেছে গিয়া। গেল বাংলাদেশ, তখন বাংলাদেশে গিয়া আমি ধর্মনগর আইলাম কেমনে। হ্যাঁ এটা হইল আর একটা কথা, আমার বাবা এত ভালো মানুষ আসলা কই আলাম না, এই জাতি মানুষ আজকে লয় না। আমার মামার বাড়ির কথা বলছি না, আমার ফার্স্ট মামা আসলা তারাও এক একটা রত্ন। এয়ারফোর্সে আসলা দুই মামা, একজন ফ্লাইট লেফটেন্যান্ট, উইং কমান্ড্যান্ট। ফার্স্ট মামার এক মামা এখন নাই। আমার মাতুলবাড়ির আদি নিবাস আসলো মাতুলবাড়ি, ওই তৎকালীন পূর্ব পাকিস্তানের বুরুঙ্গা। এটা আমার জন্মের আগে, তারপরে আমার জন্মের আগে তারা বুরুঙ্গা থেকে আইয়া, তারা এই দেশও আইয়া ভারতবর্ষে তাইয়া বিভিন্ন জায়গা তারা ছড়াইয়া ছিটাই আসলা। তো আমার যে সবচেয়ে প্রিয় মামা ছিল, হ্যাঁ আমার 2 নম্বর মামা সেজ মামা, তাই ওই শিলচরের লগে দয়াপুর বাগান এখনো আছে, ওই দয়াপুর বাগানে তাই চাকরি করতাম। দয়াপুর বাগানে আমি ছোটবেলা অনেকবার গেছি, মার লগে, বিশেষ করে বাবা সবসময় যাইতাম, মার লগে যাইতাম। মার কুলো করিয়া দয়াপুর বাগানটায় গিয়া শিলচর আমি প্রথম তার কুলো বইয়া সিনেমা দেখছি। শিলচরের যে ওরিয়েন্টাল সিনেমা না আরেকটা কিতা আছে ওটা, হ্যাঁ দেবদূত, এটা তো হিদিনের। হ্যাঁ কোন বই জানেননি, সবার উপরে হ্যাঁ সুচিত্রা উত্তমের আমার জীবনের প্রথম ছবি, দয়ালপুর থেকে আইয়া শিলচর আইয়া এই ছবিটা দেখছিলাম সবার উপরে। তো দয়াপুরের লগে যোগাযোগ আছে, দয়াপুরের কথা আমার খুব মনে হয়, কিন্তু দুঃখের বিষয় বড় হওয়ার পরে দয়াপুর এখনো যাওয়া হয়েছে না। দেখি আগামী বছর যদি আমি যাই, শিলচরও যাইতে পারি, শিলচর গেলে আমি দয়াপুর যাওয়ার একবার চেষ্টা দিব। এখানে আমার মামাত্ম বোন টোন আছে এখনো শিলচর, মামাত্ম ভাই মামাত্ম বোন আছে, তারা লইয়া দয়াপুর ঘুরি আওয়ার ইচ্ছা আছে আমার। হ্যাঁ জীবন তো এখন পড়ন্ত, কাজেই এখন আর দেরি করা যায় না, দয়াপুর একবার যাওয়া লাগবো। আর বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে আমার, এখনো পাসপোর্ট হয়েছে না, এরা হয়েছে আমার পাসপোর্ট বার করি দে, আমার বাংলাদেশ আমার জন্মভূমিটা একবার দেখা লাগবে। বাবা যাই, বাবা ধর্মর আইলা, বাবা ধর্মর আইসেন থেকে তো আমরা ধর্মনগর, আমরা 3 ভাই 1 বোন, আমার দিদি করিমগঞ্জর দিদি, আমরা জন্ম হবার। আর আমার ছোট 2 বোন, তারার জন্ম ধর্মনগর। ধর্মনগর আইলা ত্রিপুরা মডার্ন ব্যাংকের তাই শাখা প্রবন্ধক বাংলা হইলাম, ব্রাঞ্চ ম্যানেজার মানে শাখা প্রবন্ধক আসলা ত্রিপুরা মডার্ন ব্যাংক কুলাউড়া শাখা। তাই কুলাউড়া থাকতা, সপ্তাহে সপ্তাহে এইটা বাড়ি, বহুত পয়সা রোজগার করতা তখনের আমলেও।
কিন্তু ব্যাংক ফেল করছে, আমি ইংলিশ হইতাম না, হইয়া হওয়ার কোনো দরকার নাই। ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, হঠাৎ করে ব্যাংক দেউলিয়া হয়ে গেল। বাবার তো মাথার বাড়ি পড়ল, মা কিতা হর্তা অর্থাৎ বেকার হইয়া গেলা। বেকারত্ব তো তার একদম সহ্য নাই, বেকার জীবন তার দুর্বিষহ। অত তো তার চাকরি বাকরি কোনো দরকার ছিল না। আমার যেটা মুক্তারি কর্তা যেটার অত প্রসার ছিল না। আমার ঠাকুরদা যেরকম প্রসার আসলো, যেটার অত প্রসার ছিল না। তো ঠাকুরদা তো প্রচুর রোজগার, ঠাকুরদা হয়তো তোর চাকরি খিতা দরকার, তুই চিন্তা করস কেন? না, বাবার তো মন মানে না। আমার আরেক যেটা, তাই আগেই ভারতবর্ষে আইয়া পড়ছিল আমাদের ধর্মনগর, পূর্ত বিভাগে তাই চাকরি করতাম। বাবার এই অবস্থার কথা জানিয়া বাবারে কইলা, তোমার তখন চাকরি নাই, তুমি চিন্তায় মরি যাইবাই, তুমি তোমার ফুলাফান্ডে লইয়া আইয়া পড়ো ধর্মনগর, আর তোমার একটা চাকরি আমরা ব্যবস্থা করে দিব, আমি ব্যবস্থা করে দিব, আমার এই ক্ষমতা আছে। নির্বাহী বাস্তুকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বাংলা হইল নির্বাহী বাস্তুকার, আপনারা অনেকেই জানেন। নির্বাহী বাস্তুকার তখন চাকরি দিতে পারত। নির্বাহী বাস্তুকারে দরিয়া ধর্মনগর, নির্বাহী বাস্তুকারে দরিয়া একজন ওই নির্বাহী বাস্তুকার আসলে ধর্মনগর, হ্যাঁ, সেই বাস্তুকারের দরিয়া বাবার চাকরির ব্যবস্থা করলাম। আমার যেটায় বাবা ওই আশ্বস্ত হইয়া আইলা, আমরা সবাই দিয়া ওপারে উঠলাম। হই কিছুদিন যেটারই কেন, তারপরে হায় বেরাকের স্মৃতি আমার প্রাণ, বেরাকার স্মৃতি আমি বলতাম পারি না। আমার ছোটবেলা মানে কিতা, আমাদের জীবনের সেরা কাল, আমাদের জীবনের সেরা সময়। সেই সেরা সময়ের কথা আমি পরিবেশন করতে গিয়ে আমি হয়তো আমার পরিবেশনটা সেরা না হইতে পারে। আমি যতই নিখুঁত পরিবেশন করার চেষ্টা করি না কেন, ভুল ত্রুটি থাকবই, আপনারা মাফ করে দিবা। আবারও আমি আগাম মাফ চাইতেছি। আচ্ছা, সেই যে সেরা সময়, আমার বেরাকের কথা কেন বলি না, লম্বা বেরাক, বিভিন্ন পার্ট 6টা পরিবারই বেরাক আসলো পাশাপাশি, লম্বা চাম্পা খাম্পা, সনের সানি। কিন্তু কি আনন্দ আকাশে বাতাসে সেই বেরাকের জীবনে আসলো, কি আনন্দ আকাশে বাতাসে। আমরা তখন তো 2 বোনের জন্ম হয়েছিল, ছোট 2 বোনের জন্ম হয়েছিল, কিন্তু 4 সন্তানের জনক অলরেডি বাবা হইয়া গেছিলাম। আর একমাত্র তাই রোজগারে, যদিও জিনিসপত্রের দাম অনেক কম আছিল, 1 পয়সার অনেক মূল্য আছিল, তবুও এর মধ্যে তো অভাব অনটন আছিল। আর বেরাকে আমরা তো কোন সুখ স্বাচ্ছন্দ্যে নাই, শারীরিক দিক দিয়ে একটু সুখ স্বাচ্ছন্দ্য তখন যেরকম আছি, ডানল পিল্ল যে তার বিছনা শুই, হ্যাঁ, এসি ফ্যান সবটাই আছে। ত্রিপুরায় বিদ্যুৎ আইসে ধর্মনগর 1959-এ, ত্রিপুরার বিদ্যুৎ আয়ন হয়েছে 1959-এ। 1959-এ আমি ক্লাস 5-এ মানে 5ম শ্রেণীতে আইয়া 1ম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। আমি আমার বড় করিমগঞ্জের দিদি একলগে 1ম শ্রেণীতে ওই বীর বিক্রম ইনস্টিটিউশনের সকালে বিভাগে, তারপর দিনের বিভাগে গেছি। আমার বীর বিক্রম ইনস্টিটিউশন থেকে আমার মানে বিদ্যালয় শিক্ষা শেষ হয়েছে। আচ্ছা, বেরাকে মাসাং, খাট নাই, মাসাং বাঁশের বড় বড় বাঁশ দিয়ে মাসাং বানাইছি, ঘরে রুম আছিল আবার 3-4টা রুম, বড় বড় উঠানের ওইদিকে রান্নাঘর সবারই আছে, মাঝখানে পার্টিশন দেওয়া, মধ্যখানে দরজা আছে। এই বাড়িতে এই ঘর থেকে এই ঘরে যাওয়া যায়। এটা যেমন বৃহত্তর যৌথ পরিবার আর কি, যদিও আলাদা আলাদা হাড়ি সবের, তবে একে অন্যের লগে এত মিলমিশ, ডাক দিলে সবাই আইতো। হ্যাঁ, আমার ঘরে আইয়া বইটা গিরীন্দ্র দাস বাবার সতীর্থ, সন্ধ্যাবেলা আইয়া তো আড্ডা আসিলই, তাহলে এক বাতিজা তার লগে থাকতো, তাই একটু নোয়াখালী আসলো। তো বাতিজা এখানে পড়ের কিনা, আমার বাবার লাগে গল্প করতে করতে তার খাড়া থাকতো, বাতিজায় পড়ের কিনা, পড়া শোনা যাইতো। তো যখন দেখলে পড়া শোনা যায় না, কিরে নিরঞ্জন, কিরে নিরঞ্জন, হারাচ্ছি হেতো ঘুমাই গেছিল। তার গলার শব্দে আমার মতো তার গলা বড় আছিল। কিরে নিরঞ্জন, হারাচ্ছি উঠি গেছে তার গলার শব্দে, হরি কাকু কাউ হরি নোয়াখালী। কিন্তু মিলমিশ খুব প্রচুর আছে, সবচেয়ে বেশি মিলমিশ কার লগে আছিল জানেন?
যার টানে এখন আমি আলগাপুর দৌড়াই। আলগাপুরের কল্যাণ চক্রবর্তী আমাদের আমাদের শ্যামল বরণ ভট্টাচার্যের ঘনিষ্ঠ আত্মীয়। তো কল্যাণ চক্রবর্তী আমার আত্মীয় না হইল, রক্তের সম্পর্ক না হইলে আমার আত্মীয়র মতোই, কারণ বাল্যকালের সম্পর্ক, সেই বেড়াকের জীবনের সম্পর্ক। দৌড়াইয়ে যাই আলগাপুর, তার বাড়ি বসছে, তার বাবার আমলের বাড়ি। বাবাই চাম্পা খাম্পা করছিল বা ছোটোখাটো বিল্ডিং করছিল, আর খুব সুন্দর বিল্ডিং হয়েছে, 2 তলা বা 3 তলা বোধ হয়। গেছিলাম, লম্বা লম্বা আসর জমে, তার নাতিরে সুন্দর গান গাইসা নিয়ে। এটা শুনি একটার পর একটা গান শুনি, আর সময় যে কেমনে যায়। ওই বাল্যকাল সেরা সময়, জীবনের সেরা সময়ের কথা তো বলতে পারি না। সেই সময় যারা ছিল তারার মধ্যে এখন পাইতেছে খালি অজয় দা, ডাক নাম অজয়, বাবার নাম কল্যাণ চক্রবর্তীর পাইতেছি। তাই না এখন বয়সের বারে নুজ্জ, তবু এত ভালো হয় আমার কই আলাও নাই। আচ্ছা, তো বেড়াকের কথা কই এখন, বেড়াক জীবনের কথা। বেড়াকে একবার লাগি গেল আগুন, সনের চানি তো উপরে আগুন লাগি গেল। তখন আমার দিদিমা আইলা, আমার মামা যে দয়াপুরের থাকতা, দয়াপুর মামার লগে তাই থাকতা। পরে দয়াপুরের মামা শিলচর বাড়ি করছিলাম, পরে পরবর্তী সময়টা শিলচরের লগে যোগাযোগ আছে। তো দিদিমা আসলা, ওই দিদিমা থাকা খালি বেড়া খেলাই গেল আগুন চালো। তখন তো দমকল বিদ্যুৎ নাই, খালি দমকলও আসলো না। মনে কর দমকল অনেক পরে আইছে। ওই টিল্লার উপরে আমরা বেড়া টিল্লা খাড়ির নিচে ফুয়া, ওইটাই আমার একমাত্র জলের উৎস, পানীয় জলের উৎস। ওটাই ফুটে খাওয়া হইতো, ওটা দিয়ে চানটা। হ্যাঁ, ওটা তুলি সবাই আগুন নিবাদিত ব্যস্ত, আর আমি ব্যস্ত কি তার জানি। আমি ব্যস্ত আমার বেড়াকের, আমার ঘরের যে ছাদের উপরে উঠার লাগি ব্যস্ত। ছাদের উপরেই কিন্তু চালো আগুন, আমি তার পরোয়া নাই। আমি ছাদে উঠার লাগি ব্যস্ত। আমার একটা কৌটার জমানি পয়সা, হ্যাঁ, ভাঙতি, প্রচুর ভাঙতি, ওটা আসলো ওইখানে। ইটারে উদ্ধার করার লাগি আমি ছাদও মানে উঠার লাগি ভাগল হয়ে গেছি। আর দিদিমাই দেখছো মা বুঝলে একটু ধরে আসলা, এই তুই তা কিতা হরতে দিফু, আমার ডাকলাম দিফু, তুই এদিকে আগুন লাগছে, তুই উঠে সাপটা গিয়ে আগুন যদি তোর উপরে আইয়া পড়ে, সনের আগুন লাগছে, যে কোনো সময় তো উঠে আইয়া পড়তে পারে। বলে দাঁড়াও দিদিমা, আমি আইতেছি, আমি নামতেছি, ফট করে নামতেছি। আমি কি আমার কোনটা লইয়া গেলাম, তো আমি গেছিলাম, আমি আগে তো, তারপরে আমি আগুন নিবার আমিও সামিল হয়েছি। অগ্নিকাণ্ডের কথা যখন কইলাম, তখন আরেকটা অগ্নিকাণ্ড, বিধ্বংসী অগ্নিকাণ্ড আমার শৈশবে, আমি বলতাম না। সেটা হইল আমাদের ধর্মনগরের বাজার। ওখানের বাজারের চেহারা তো আমূল পরিবর্তন হয়েছে, সুপার মার্কেট টার্কেট হইয়া, এটা তো বেশি দিনের কথা নাই। তখন ধর্মনগরের বাজার, এই সমস্ত অনেক দোকানপাট ছিল। রামকৃষ্ণ ভান্ডার, আমার ওই রঞ্জিত মোদকের বাবার দোকান আসলো, এখানে আমরা বাকি জিনিসপত্র সিমাল আইতো। হ্যাঁ, আরও এই কাপড়ের দোকান মাল্টি ব্রাদার্স, এটা পুরানা, বেরুদার রঙলাল, এটা পুরানা, বহুত আমল পুরানা এরা। এখন এর মতো অত এই সমস্ত শপিং মল, এটা যে মার্ট ফার্ট, যে বিশাল বিশাল, এটা তো সেদিনের ব্যাপার। তো যাই হোক, তবু তো বিশাল বাজার। মাঝরাত্রে আগুন লাগিয়ে গেছে, আস্তা আকাশ লালে লাল, সবার চিৎকার শোনা যাইতেছে। আমরা ব্যারাক থেকে বেশি দূরে না তো বাজার। আমিও উঠি, ঘুমতে উঠিয়া, আমি তো রোগা পাতলা আসলাম, টিংটিঙ্গা। তো আমি বাবা মারে কই, মা আমার যাইতে হইব, হ্যাঁ আমার যাইতে হইব, মা হইতেছে নি, আমার যাইতে হইব, বাজারও যাইতে হইব, উদ্ধার কার্য সামিল হওয়া লাগবো। কত মানুষ হয়তো বিপন্ন, দোকান ঘরে হয়তো ঘুমাই দিছে, এটা তো হইতেই পারে না, যাওয়া লাগবো। কতজন যার, আমিও যাই। আমার এক হাতো বাবায় দড়ি রাখছিল, আর এক হাতো আমার, তুই কেতা যাইতে, তরে বাঁচাই তোকে, হ্যাঁ তালপাতার সিপাই, তুই গিয়ানি উদ্ধার কার্য করতে। বিরাট দমক খাইছি, বাবার দমক আমি প্রচুর খাইছি সারা জীবন, ছোটোবেলায়, বিশেষ করে ছোটোবেলায় সারা জীবন। দমকের কথা যখন উঠলো, তাইলে দমকের পর্বটা শেষ করিলাই। এটা তো বুঝলাম, বাজারও যাইতাম পারছি না। পরের দিন সকালে গিয়া দেখছি বিধ্বংসী ধ্বংসাবশেষ, এটা দেখছি।
এটার মতো অগ্নিকাণ্ড ধর্মনগর এত বড় অগ্নিকাণ্ড এখন পর্যন্ত আর রয়েছে বলে আমার মনে হয় না। আচ্ছা, তো মা বাবার বকা, আমার মা পড়াশোনা নিয়ে মা বাবাই আমার কোনোদিন বকাবকি করছেন না, এটা আমার ঠিক আসলো। আমি কিন্তু ছোটবেলায় হাঁপানি রোগে প্রচুর ভুগছি, তারপরে মা বাবার বকি শুধু বকি না, হইতে খারাপ লাগে, ফিটি আমারে ফিরছই না, বাবায় বেশি ফিরতা, মায়েও বাদ গেছই না, ওই আমার দোষ আছিল, দোষ ছাড়া নাই। আমার দোষ কিতা বকি কারণ আছে, ফিটা আমারে ফিরছন কেলাই ফিরছন যে বেদ দিয়া মারছই না, সেই ফিটানি নাই, আরো কঠিন ফিটানি, যে বেদ দিয়া ফিটানি হইলে তো আর কয়টা বেদ দিবা, হয়তো এক কথার থেকে আরেক কথা যাওয়া লাগে, এখানে ফিটানি। পড়াশোনা নিয়ে কোনো ফিটানি নেই, পড়াশোনা তো আমি মোটামুটি সবসময় আসলাম, মোটামুটি অত বালা না হইলেও আমি ভালো ভালো নম্বর পাইয়াই পাস করছি। আর ইংরেজিতে আমার একটু দক্ষতা সবসময়, আমার আগ্রহ বেশি ছিল। এখন ইংরেজি আর ভাল লাগে না, একদম ভাল লাগে না। মুম্বাই তো ইংরেজি বাইরে বাইরে হইলে হিন্দি বা ইংলিশ ছাড়া চলে না, আমার কাছে এটা এখন সাংঘাতিক খারাপ লাগে। আমার বাংলা বা বিশেষ করে আমার সিলেটি ভাষা হইতাম পারি না। আমি মুম্বাইয়ে বুঝি, আমি তো ইংলিশের পিছিয়ে খামোখা সারা জীবন খাটাইলাম। আমি যে সুরে বেসুরে গান গাই, আমি যে আগের থেকে গানের চর্চা করতাম, তো আমি গানের দিক দিয়ে অনেক আগাই গেলাম। ইংলিশে আমার খিতা দিল, ইংলিশে আমার স্টেনোগ্রাফারের চাকরি দিল। স্টেনোগ্রাফারটা এই প্রমোশন পাইয়া পরে আমি অবশ্য গেজেটেড অফিসার হইলাম। ও গেজেটেড অফিসার হইয়া স্টেনোগ্রাফার সার্ভিস এডুকেশন গেজেটেড অফিসার আমি রিটায়ারমেন্টে গেছি। ইংলিশে আমার দক্ষতা থাকার লাগে আমি ত্রিপুরার টিপিএসসি পরীক্ষা স্টেনোগ্রাফারের প্রথম পরীক্ষা সেটাতে আপনাদের শুভেচ্ছা, ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে আমি ফার্স্ট প্রথম স্থান দখল করছিলাম ত্রিপুরার। আমি প্রথম স্থান, শ্যামল বরণ বাবুর ছোট ভাই অনঙ্গ বিজয় ভট্টাচার্য, হ্যাঁ সে হইছিল সেকেন্ড, আমরা ধর্মনগরের দুইজন ফার্স্ট সেকেন্ড। ত্রিপুরার স্টেনোগ্রাফার সার্ভিসের টিপিএসসির মাধ্যমে মানে চাকুরি নিয়োগের ক্ষেত্রে আমরা ধর্মনগর দুইজন প্রথম এবং দ্বিতীয়। তো তারপর থেকে আমার ইংলিশের প্রতি আরো, আমার স্টেনোগ্রাফার সার্ভিসে হওয়ার পর থেকে আবার ইংলিশের প্রতি আবার আরো আগ্রহ বাড়লো। খালি ইংলিশ চর্চা করতাম, ডিকশনারি চর্চা করতাম, মোবাইল টিপি আর গুগলে গিয়া পাওয়া যায় না মিনিং সিনিং, সব বই ডিকশনারি, এটাই আমার সহায় আসলো। তো বকুনির কথাটা শেষ করিলে, আমি প্রথম বকুনি, বিশাল বকুনি না খালি মায়ে আমারে বাড়ি দিয়া রক্তাক্ত করছিলেন এই থুতনিতে, সর্তা দিয়া দিছিল বাড়ি, এইখানে বাড়ি। হ্যাঁ, ব্যাপারটা হইল অঙ্কতে আমি চিরদিনের খাঁচা, ইংরেজিতে যেমন চিরদিনের বালা, অনুরূপভাবে ঠিক উল্টা অঙ্কতে চিরদিনের কাঁচা, গর্দবই আসলাম প্রথম দিকে। তো আমার এক শিক্ষিকা আসলাম, আমরা কাছাকাছি থাকতাম। তো তাই অঙ্ক করাইতা, তো আমার স্কুলের বাইরেও তখন তার প্রাইভেট টিউটার এটা গৃহশিক্ষকতা বা প্রাইভেট টিউশন এটা কোনো রেওয়াজই আসিল না। এমনি আমার অনেক সময় দেখাই দিয়ে সাহায্য করতাম প্রচুর অঙ্ক, যেহেতু খাঁচা বাবার লগে খাতির আসলো শিক্ষিকা। তো তাই সরি দেখলো নি মোবাইলটা পড়ে গেছিল, দেখলো নি? হ্যাঁ দেখলো আশা করি। তো ওই আমি পাইছিলাম 2টা গুল্লা অঙ্কে, তখন বোধহয় আমি পঞ্চম শ্রেণীর, অঙ্কে 2টা গুল্লা, ষান্মাসিক পরীক্ষা। আমি তখন তো বাড়ির খাতা উতা লইয়া আবার রেওয়াজ ছিল না। তো মায়ে কইসন কিতারে তোর অঙ্ক তো তাই দেখাই টোখাই দেই, অঙ্ক কত নম্বর পাইছ, নিশ্চয় এখন একটু বালা নম্বর পাইছস। আমি হাসা কথা হইতে গেলে মা তো বড় আশা করিয়া আসুন। আমি তো মার করুণ মুখ, আমি চাইছি মার করুণ মুখ না দেখার লাগিয়া, এলাই মিশা মাত মারছি। এই তো মার মন খালা বুঝি আমি যে হাসা মাত মারতি, আমি মিশা মাত মারছিলাম। আমি কইছিলাম 50 পাইছি, আসলে 2 গুল্লা, 00
কিন্তু আমি এটা আমার মাথার মধ্যে আইছে না যে এই যে শিক্ষিকা তার লগে তো মার যোগাযোগ হইব, তখন তো আসল কথা ফাঁস হয়ে যাইব, আমি যে মিশামাত মারছি, তখন তো মায়া মারে ছাড়তা না। কিন্তু ওই মুহূর্তে আমি মার পরুর মুখ দেখার লাগি প্রস্তুত আসলাম না, হাসা কথা হইতে গেলে। আমার মনটা খুব কোমল তো, তো আমি এর লাগে আমি হাসা কথা না হয়েছি না, মার মন যাতে খালা না হয়, চেহারা মলিন যাতে না হয়। কিন্তু মায়ে তো এটা বুঝছি না কইব আমি। আর মায়ে যখন জানতে পারলাম শিক্ষা গেল যে কাজ, ব্যাপারটা হচ্ছে মার আত্মসম্মানে লাগছিল। মা গেছিল একদিন বিকালবেলা শিক্ষিকার বাড়িত, এটাও প্রায় যাতায়াত আছিল, চা পানের তো আয়োজন আছিল। তো জিজ্ঞাসলা কথা কথা, আমার ছেলে বোধহয় আপনার কৃপায় সাহায্যে অঙ্কে একটু বালা হয়েছে, হ্যাঁ এবার তো যাই মোটামুটি বালা নম্বরই পাইছে, 50 পাইছে হইল আমারে। গৃহশিক্ষিকা তো যেন আকাশতেই পড়লাম, বলে মৃণালে আপনারে 50 পাইছে, বলে ওই আমার তো এটাই কইল। হে তো একদম ডাহা মিশা কথা হয়েছে আপনারে। মায়ে কইল মিশা মাত মারছে, বলে ডাহা মিশা মাত, তার একটা অঙ্ক শুদ্ধ হয়েছে না। ও গান শুনাইমু রে বা শুভঙ্কর, গান শুনাইমু, পরে পরে তুমি অনুরোধ করছো। দাস শ্রীকান্ত অনেক ধন্যবাদ, আপনারা তো দেখিয়েন না। আচ্ছা সরি নাই, দুঃখিত। সুব্রতবাবু খুব ভালো লাগলো, করবী দিদিমণি দেখলাম খুব ভালো লাগলো, গৌতম দেব হয় হয় দেখিয়া খুব সুন্দর, ভালো লাগলো, সবাই যাওয়ার ধন্যবাদ জানাইয়া। কমেন্ট আমার মাইয়াই দেখে সাইডের থেকে। আচ্ছা, তো ব্যাপার হয়েছে ওই তো মার অপমান আত্মসম্মানে লাগলো, তাই তড়ি করে ফরিয়াদি কেন বেশি সময় বসছেন না, চাটা কোনো রকম গলা দিয়া ঢুকতে চাইছে না, তো ঢুকাইয়া তাই তাড়াতাড়ি বিদায় নিয়ে আইসো। এই তো আমার দর্শই আজ তো আর একদিন কি আমার বলে খিতা হয়েছে মা। মা তখন কথা খাওয়ার যখন আসলো তখন ফান খাওয়ার খুব নেশা আছিল, বেশি ফান খাইতা। হ্যাঁ, মার ফান খাওয়ার অভ্যাস আমিও পাইছিলাম কিছুটা উত্তরাধিকার সূত্রে, কিন্তু আমি যে জিনিসটা ছাড়ছি সারা জীবনের লাগিয়ে, আর যে জিনিসটা ধরি সারা জীবনের লাগি ধরছি, বুড়া খালো গান ধরছি, গান সারা জীবন গাইয়া দিই। হ্যাঁ, বলে শুদ্ধে যাই, সুরে বেসুরে গাইয়া দিই। ফান মারাত্মক খাইতাম, কথা প্রসঙ্গে আইতেছে। আজ 15 বছর হয়েছে আমি ফান খাওয়া ছাড়ছি, খেয়েও আমার আর একটা খিলিয়ে খাওয়াইতে পারছে না। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। মা ফানের সুপারি শর্তা দিয়া সুপারি খাটতে খাটতে করা যে আমি যে কথাটা শুনিয়াইছি, তার ফান খাওয়া মানুষ নাই, তার কিন্তু ফানের কোনো আয়োজন নাই, আমি খালি ফান খাওয়ার লাই ব্যস্ত। একদিকে অপমান বোধ, আর একদিকে আমার মুখে ফান নাই, আমি ফান খাওয়ার লাই ব্যস্ত ইয়া, আর অপমানিত ইয়া তাড়াতাড়ি আইছি। ওই তাই শর্তা দিয়া সুপারি খাটি খাটি ফান বানাইতে আমার করা, তুই আমার লগে এই ডাহা মাত মিশা মারছস, বলে কি মিশা মাত মারছি, তুই অঙ্ক কত পাইছ? তখন কইল না ইয়ে নে তোমার তো খুঁজলাম আগে, কইস হাসা কথা কইস, তুই তো গুল্লা পাইছ, 2টা গুল্লা দিব, একটা হয়ে শর্তা আসলো তো বাড়ি দিস, থুতি বাড়ি জুটে বাড়ি দিস। আমি তো রুগা পাতলা আসলাম, শারীরিক দিয়ে দুর্বল আসলাম, কিন্তু মনটা সবসময় সবল আছিল। বাড়ি দেওয়ার লগে লগে রক্ত পড়ছে, ফাটি গেছে, এখন এখানে দাগ আছে, গেল একটা শাস্তি। আমি তখন প্রতিজ্ঞা করছিলাম, মা গো, আর এই শাস্তি ভোগ করি আমি মার কাছে প্রতিজ্ঞা করলাম, তোমার লগে আর জীবনে আমি মিশা মাত মারতাম না। হ্যাঁ, আমার বালা বন্ধ সবটাই তোমারে হইল, মা গো তুমি আমার মুখ থেকে আর মিশা মাত শুনতে না। এই মাইয়া কিন্তু আমার প্রচুর আদর করতা। আচ্ছা, আর একটা শাস্তির কথা হইলাই, আমার তো সিনেমা দেখার লাই ফাল, সিনেমার দেশে সাংঘাতিক শুরু থাকতে মায়া সিনেমা, বলাকা সিনেমা লইটা পরে হয়েছে। আমরা রামদাস টকিজও পাইছি, থানা রোডে প্রথম ধর্মকে রামদাস টকিজ আসলো, হরিদাস চৌধুরীর, এটা আমরা পাইছি। ঘরে জমারা তারা নামই তো শুনছে না। সেই রামদাস টকিজে আমার একটা ছবি দেখছিলাম আমি ছোট থাকতে, অঙ্কারের জয়যাত্রা, থানা রোডে, এটা চাম্পা কাম্পা হল, সেই হলে ঢুকে অঙ্কারের জয়যাত্রা দেখছিলাম। যাই হোক,
মায়া সিনেমা তো একটু একটু বড় হওয়ার পরে, এটা তো খুব শৈশব, একদম কিড শিশু থাকতে এটা রামদাস প্রগীত। তারপরে মায়া সিনেমা যখন হইল তখন আমার সিনেমার নেশা আরো বাড়লো। দ্বিতীয় শাস্তির কথা হই, বাবাই দিছিল এই শাস্তি। আমি মেটিরিসও দেখতাম স্কুল ফেলাই স্কুল খামাই করি মেটিরিসও, মানে অর্ধেক স্কুল করিয়ে যেতাম কি মেটিরিসও মানে সিনেমাত গিয়া সিনেমা দেখতাম, আইয়া পড়তাম আবার স্কুল শেষ হওয়ার টাইমে, আগে আইতাম না, স্কুল শেষ হওয়ার টাইমে আইয়া পড়তাম। মেটিরিসও অমনি তো সন্ধ্যা হয়ে যেত, শেষ হইতে সন্ধ্যার। আমার একটু দেরি হয়, এই তুই স্কুল ছুটির পরে দেরি হল এখানে, বলে না একটু আসলো অমুক তমুক আসলো, বন্ধু তুষার আসলো, ওর বন্ধু, হ্যাঁ এরা আসলো, তো আমার অজয় দা এরা আসলো, তারা কথা কইয়া মোটামুটি আমি ইয়ে রেহাই পাইতাম আর কি, তাদের ঘোরাফেরা করছি। হ্যাঁ ও জামাইয়ের দর্শন অত্যন্ত সিনেমা হয়ে গেল। হ্যাঁ না ঠিক আছে, আমার জামাই তো খুব একটু লাজুক প্রকৃতির, সে আছে তার তার ঘরে আছে, তার কাজ নিয়ে ব্যস্ত আছে একটু। আচ্ছা হ্যাঁ ওই ঘরে গেছে বলে আমার মাইয়া কইল। তো এই যে সিনেমা দেখা নিয়ে আরেকটা বিরাট শাস্তি হয়েছিলাম। আমি মেটিনিসও দেখি ইয়ে স্কুল খামাই করি এটা একদিন আমার স্কুল টাইমে একজন শিক্ষকের মায়া সিনেমার সামনে আমার দেখি লিছিল, আমি টিকিট কাটা ভাই দিছিল নালিশ করি বাবার কাছে। তো বাবায় খুব অপমানিত বোধ করছেন, বাবাও করছেন তাই আমার মতো, আমারও তো বাবা আবেগপ্রবণ সেন্টিমেন্টাল, হ্যাঁ তো তাই কইছেন এইরকম তোর বিরুদ্ধে নালিশ আইছে, স্কুল খামাই করিয়া সিনেমা দেখ গিয়া, আমার খুব অপমান বোধ হইছে, আরেকদিন যদি শুনি এরকম তাইলে কিন্তু আমি তোরে রাখতাম না, শেষ হইলেই। আমি হইলাম না বাবা, আর দেখতাম না আর আমি স্কুল খামাই করে সিনেমা দেখতাম। আর মনে মনে বুদ্ধি আটাইলাম যে কিভাবে দেখা যায় সিনেমা, আমরা 30 তো দেখা যাইত না। একটা শো আমি ইভিনিং টাইমে তো অমনি একটু বাইরই, ইভিনিং টাইমে গিয়ে টিকিট কাটিয়ে লইলাম। টিকিট কাটিয়ে মধুদা আসলো, আমরা টিকিট মায়া সিনেমার মধুদা, তাই মাইক দিয়ে অ্যানাউন্স করতাম আজকে আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহ মায়া সিনেমায় ছবি চলছে, দর্শক বৃন্দের মনোরঞ্জনার্থে আজ থেকে আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহ মায়া সিনেমায় শুরু হচ্ছে উত্তম সুচিত্র অভিনীত অমুক ছবি তমুক ছবিতে ঘোষণা হইতো, আগে মাইকিং হইতো এইসব। আচ্ছা যাই হোক, সেই মধুদার লগে আমার একটা সম্পর্ক গেছিল ভালো, তার বয়সটা খুব সুন্দর আছে, মাইকিং যে করতে এরকম বয়স আমি আর পাইছি না, মানে ঘোষক হিসাবে এত সুন্দর বয়স আমি আর পাইছি না। তো আমি মধুদাকে থার্ড ক্লাস তৃতীয় শ্রেণী টিকিট 7:30 আনা তৃতীয় শ্রেণী। আমি কেটা করতাম, টিকিট কাটিয়া সন্ধ্যার সময় একবার ঢুকে দিতাম হলো, হ্যাঁ ঢুকে অর্ধেক দেখিয়া বাইরে দিতাম, অর্ধেক দেখিয়া 7টা 7:30টার মধ্যে গরম দিতাম গিয়া, বাকি অর্ধেক তো আমার দেখা লাগবো। আর একদিন টিকিট কাটিয়ে আইয়া পড়তাম, আইয়া তোমার পড়াশোনা আগবেলায় পড়াশোনা খাই লইতাম, হ্যাঁ 8টার মধ্যে পড়াশোনা সারিয়া আমি আবার আমি একটু হাওয়া খাই আই, একটু বাতাস লাগাইয়া আই। তখন তো আমরা ওই বৈদ্যুতিক পাখা আসলো না, তো গরম লাগতো, তো কত হাত পাখা চালাইব না আমার হাতও বেদনা উঠে গেছে, হাত পাখা চালাইতাম পারতাম না, আমি একটু হাওয়া খাই আই বাইরের থেকে। ও যাইতাম কি টিকিট তো আমার আছে, বাকি দেখার টিকিট আছে, টিকিট তো আগে কাটিয়ে আসলাম, বাকি অর্ধেক গিয়া শেষ করিয়া আবার আরামসে আইলাম। তুই অত ঘুরাঘুরি খরচ করলে নি পড়া বন্ধ রাখিয়া, বলে না আজকে একটু ঘোরাঘুরি বেশি হয়ে গেছে। যাই হোক, আমি এটার থেকেও পার পাইছি না, এটা তো শেষ পর্যন্ত দৌড়া পড়ে গেছি। কিভাবে দৌড়া পড়ছি এটা কইলে বড় লম্বা হয়ে যাইব। দৌড়া পড়ে গেছি, আর বাবা কিতা আমারে শাস্তি দাও। আমারে ওই যে মাসাঙ্গের পায়ে, খুঁটার পায়ে দুই দিকে পা তো একটা খুঁটার মধ্যে আমার দড়ি দিয়ে বাম দিয়ে রাখছিলাম, তো আর খালি দানি সব বদ্ধ, সিনেমা পাগল হয়েছে, এত নেশা, পড়াশোনা তোর জলাঞ্জলি যাইব, তোর ওখানে যে রেজাল্ট আইতেছে ভবিষ্যতে এরকম ফল করতে নাই, তো দিন দিন তোর অধঃপতন হইব, পড়াশোনা খারাপের দিকে যাইব। বান দিয়া 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা খাওয়া দাওয়া নাই। মায়ে খাওয়া আনি দিতে চাইছিল, না তার খাওয়া দাওয়া নাই,
তার খাওয়া বন্ধ। বুঝুক, ভালো শাস্তি না পাইলে তার টনক নষ্ট নাই, বুঝুক। আমারও মনে জিদ, আমি খাওয়ার চাইতাম না নিজের থাকিয়া, দেখি কতদিন না খাওয়াইয়া রাখতে পারে না, আর এদিকে টনটনি করে দড়ি দিয়ে বান্ধিয়ে রাখছেন। ইটা হইতে গেলে আপনার কোনো বাবাই ফুলার লগে এটা করতে পারেননি। আমার বাবাই করছেন, আমার ভালো লাগিয়ে করছেন, আমি মনে করি। কারণ পরে পরেও তো শত হইল তো 24 ঘন্টা হইয়া 24 ঘন্টা পুরা গেছে না, তার আগেই আমার তো রাত্রে ওইখানে আমি ঘুমাই লইছি। তারারও কমইছে না, তারা তো আমার শাস্তি দেয়, তারাও রাত জাগা লক্ষ্য রাখছেন আমার দিকে। এটাও এই শাস্তিটা আমার জীবনের চরম শাস্তি গেল, শাস্তির কথা সিনেমা নিয়ে। হ্যাঁ, এখন ব্যারেকের আর একটা উল্লেখযোগ্য অলৌকিক ঘটনার কথা হই। ব্যারেক তো আমরা পাশাপাশি অনেক পরিবার, এর মধ্যে অন্যতম পরিবার আমার কল্যাণ চক্রবর্তী ওরফে অজয়দা। তো ব্যারেকে সামনে খোলা রাস্তা, তো চিল্লার উপরে তো বেরো, নিচে খাড়ি, নিচে কুয়া। হ্যাঁ, তো এবার গিয়া দেখছি, বহুত আগেই দেখছি, এখানে তো সিঁড়ি উড়ি হয়ে গেছে, তখন এটা সিঁড়ি উড়ি আসলো, আমরা লামালা তো হোস্টে। আচ্ছা, সব বিল্ডিং হয়েছে, বেরুকেরে ভাঙিয়ে তো অনেক বছর আগে এটা বিল্ডিং উড়ি হয়ে গেছে। আচ্ছা, কোয়ার্টার, সরকারি আবাস। আচ্ছা, আমার এই যে আমাদের ব্যারাকের সামনে রাস্তা দিয়া প্রতি অমাবস্যা রাতে অলৌকিক ব্যাপার, খাল বৈরব হাঁটিয়া যাইতা, খড়ম পায়ে খড়মের শব্দ হইত, সবাই হইতো খায়াল বৈরব যায়, অমাবস্যা রাত্রে খায়াল বৈরব যায়, খাল বৈরবে সন্তুষ্ট করা লাগবো প্রসাদ দিয়া। অমাবস্যা রাতে আগের দিনই সন্ধ্যার সময় সবাই আনিয়া গেলে প্রসাদ রাখতো, কলা পাতার মধ্যে দিয়ে প্রসাদ রাখতো। সব গড়তেই বেড়াকের সব গড়তে আশেপাশের মানুষ যারা আসলো, নিজস্ব বাড়ি যারা আশেপাশে আসলো, তারাও আনিয়া প্রসাদ রাখতো এখানে। আশ্চর্য অলৌকিক ঘটনা জীবনের আমার, এটা বলতাম না। পরের দিন সকালে দেখা যেত সব প্রসাদ নাই, নাই কোনো প্রসাদ নাই। হ্যাঁ, এটা একটা অলৌকিক ঘটনা, কাল বইল। হ্যাঁ, তো আর আরেকটা জীবনের আমার ছোটবেলার একটা দুর্ঘটনা, চাক্ষুষ। আমাদের বন্ধু নাই, আমার তো এই বয়স একটু বেশি আসলো, হ্যাঁ খুব ডান ফিটে আসলো আমার, তাই আমি তো উর্গা পাতলা, স্বাস্থ্য তার ভালো আসলো। হরিদাস তার নাম। আমাদের এখন যে ধর্মনগর যারা আছেন খালি দিঘি, তার নমিতা টমিতা তারা শ্রেণী অবাধ, তারা খালি দিকে হয়তো তারা ছিল খালি দিক দিকে আগে যে ইনফরমেশন সেন্টার আসলো, এই দিক দিয়ে গিয়ে ইনফরমেশন সেন্টার আসলো, তথ্যকেন্দ্র, তথ্যকেন্দ্র লাগোয়া। এখন তথ্যকেন্দ্র সুন্দর হয়েছে, আগে চাম্পা খাম্পা তথ্যকেন্দ্র আসলো। আচ্ছা, চাম্পা খাম্পা চাউনি, এখন তো এটা বিল্ডিং। এটা লাগোয়া একটা জাম গাছ আসলো, এই জাম গাছ নাই, খাটা হয়ে গেছে। খাটার পিছনে একটা কাহিনী আছে, লম্বা জাম গাছ। ওই জাম গাছে উঠছে হরিদাস নামে, তার উপাধিটা আমার ঠিক মনে পড়েন না। উষা জাম গাছ নিচে যেটা জাম পড়ছিল, এটা তো আমরা কুড়াই নিছি, হ্যাঁ উপরে তাই জাম তুলতো, উঠি গেছে গাছে, অনেক উপরে উঠছে, উঠিয়ে তো ফালাইতেছে নিচে জাম পালে। আমরা তো কুড়ানির ব্যস্ত, হ্যাঁ আমি সব জাম পরিষ্কার করে দিলাম, গাছে একটাও রাখতাম। আমার নাম হরিদাস। 2 হাত তুলছে, কি তুলবো, স্লিপ করিয়া নিচে, এত উপরটাই নিচে পড়ছে দিছে, কিন্তু তখন ইট উঠ আসলো, এটা তার মাঝে পড়ছে। আমরা তো তাজ্জব বলে গেছি, ইটের মধ্যে পড়ছে, সংজ্ঞাহীন। ধর্মর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, লগে লগে আমরা লড়িয়া বান্ধিয়া। তখন তো আর এটা টুকটুক আসলো না, এটা কি যেন রিক্সার সংখ্যাও সীমিত। যাই হোক, কোনো রকম রিক্সা ব্যবস্থা করিয়া আমরা লইয়া গেছি, সেখানে তারে মৃত ঘোষণা করা হয়েছে। এই আর একটা দুর্ঘটনা আমি সারা জীবনে বলতাম না। আমাদের বুতর কিচ্ছা হয় প্রতি শনিবার, গতকালকে হয়েছে। আমি কিন্তু আমার এত যথেষ্ট বয়স হয়েছে, আমার জীবনে আমি ভূতের দেখা পাইলাম না। হ্যাঁ, ভূতের দেখা পাইছি না, ভূতরে কাজেই আমি ভূতরে খুব একটা বিশ্বাস করতাম পারি না। আমি তো কোনোদিন ভূতের পাল্লা পড়ছি না, গল্প শুনি, গল্পে আমি অত মজা পাই না, যেহেতু আমি ভূতরে দেখছি না, কোনো অভিজ্ঞতা নেই নিজস্ব। কিন্তু আমি তো একটু মিষ্টি শয়তান আসলাম। আমি আমার ওই কল্যাণদা ছোট বোন স্মৃতি,
হ্যাঁ আমার আমার সমবয়সী আসলো এ তাইরা আমি দৌড় দেখাইতাম খুব ডরার লোক আসিল আমি অবশ্যই রাত্রে মার সাদা শাড়ি মানে আসলো না সাদা শাড়ি পায়ের পায়ের কালারের সাদা শাড়ি ইটা পড়িয়া বুথ সাজিয়া তারা এদিকে রান্নাঘরের দিকে যাইতো রান্না করা যাইতো উঠান ফাইল হইয়া এদিকে রান্নাঘর সবে রই আমি রান্নাঘরের সাইডে অমাবস্যা রাত্রে একটু একটু আলো অমাবস্যা রাত্রে আইয়া দাঁড়াইতাম ও ভাই গো ভাই বুতে খাইলাল বুত আইসে হইত থাকি মানে সাংঘাতিক অবস্থায় ফিট হওয়ার মতো উপস্ক্রম আর আমি নিমিশে আমি তো তাই ডর দেখাই আমি নিমিশে এই লো আমার জীবনে তাদের ডর দেখা দিই হ্যাঁ আর আরেকটা শাস্তি না হইল আমি তিরস্কৃত ইসলাম স্কুলে আমার শিক্ষকের দ্বারা আমি 2 দিন স্কুলে গেছিলাম না তো একটা দরখাস্ত করা লাগে না স্কুলে না গেলে পরের দিন যেদিন যাইবার ওই দরখাস্ত করা কেন তুমি স্কুলে আইসো না ইংরেজি দিয়ে লেখা লাগে প্রেয়ার ফর গ্রান্ট অফ লিভ অফ অ্যাবসেন্স আমার সমস্ত দুষ্টামি কিছু কিছু দুষ্টামি সৃষ্টিশীল আমি কিতা করছি দরখাস্ত সাদা কাগজ লইছি লম্বা শিট লইয়া খুব বড় লম্বা শিট লইছি খালি দিয়ে লেখছি না ব্লেড দিয়া কাটিয়া স্যার ব্লেড দিয়ে কাটিয়া ফাঁক করিয়া স্যার হ্যাঁ সাবজেক্ট সব পুরাটা আমি ব্যাক টু সেটে সব কাটি ফাঁক করিয়া লেখিয়া ইয়ার্স ফেথফুলি পর্যন্ত সব আমার কাটা অক্ষর গ্যাপের মধ্যে অক্ষরটা বোঝা যায় নিচে আমার সই ওইটা নিয়ে স্যারের জীবন কাশ্য আসলা আমাদের স্যার প্রয়াত হ্যাঁ ওই বিবিআই মাঠের লগে তারা বাড়ি কাশ্যপ পরিবার ধর্মনগর নবমিতা বোধ তারা সব চিনব তারা চিনব পুরানো মানুষ সবাই চিনব কাশ্যপ পরিবার সবাই চিনে তো সেই কাশ্যপ পরিবারের শিক্ষক জীবন কাশ্যপ হ্যাঁ তো খুব ভালো শিক্ষক আসলাম হ্যাঁ তো উৎসর্গিত প্রাণ শিক্ষক মানে তখন শিক্ষক উৎসর্গিত প্রাণ কিন্তু আমি যখন এই দরখাস্ত তার কাছে সাবমিট করছি এটা কিতা মানে না স্যার সবাই তো হাতে লিখিয়া দেয় আমি একটু দিলাম একটু স্যার শিল্পকর্ম হ্যাঁ ফাইজলামি হইছ শিল্পকর্ম দেখাইতে আইসি কেন তুই কিতা লাগছ কাগজে ফাটিয়া বাইর এই বসতে কষ্টেই বাইর নীল দেও লইতাম বাইরে নীল দেও আমার এক বন্ধু আসলো তুষার হ্যাঁ আমার কোন অন্তরঙ্গ হ্যাঁ হে উঠিয়ে দাঁড়ায় স্যার হে এত সুন্দর কাজ করলো এটা একটু প্রশংসা করতাম নয় সবাই পারবে না আমরা পারবো না এইরকম করতাম কত পরিশ্রম করছে কত শিল্পকর্ম বানাইতেছ এখানে আমি শিল্পকলা শিখানি এটা শিল্পকলার শ্রেণী নি এটা হ্যাঁ শিল্পকলার শ্রেণী দিকে শিল্পকলা দেখাইব শিল্পকলা শিখবো বিরাট তিরস্কৃত ইসলাম এটাও বাবার কাছে নালিশ হয়েছিল বাবা আমার কিতা কইতা যে এই ফুলাটা তো এটা এরা তো ঠিক করা যাইতো না হে তার ভাবে চলে কি হইবা বকুনি দিছিল প্রচুর তো ওই রকম আমার দড়ি দিয়া বান্ধার মতো তো কোনো ঘটনা হয়েছে না আর সেরকম কঠিন শাস্তি আর পাইছি না প্রচণ্ড বকুনি খাইছি আচ্ছা এখন ওই যে পূর্ত বিভাগে আসলা যে বাবা পূর্ত বিভাগে তারা একদিন একটা মজার কথা কই আপনারা মজার কথা কইয়া আমি 9টা প্রায় বাজে হ্যাঁ হ্যাঁ আমাদের বেড়াকার সামনে আমরা খোলা জায়গা প্রচুর আছিল আমার জীবনের প্রথম নাটক আমি অনেক অভিনয় করছি তবে প্রথম যে নাটক প্রথম সব কিছু তো জীবনে ভোলা যায় না আজকের যে এই অন্তর্জলীয় যে বৈদ্যুতিক অন্তর্জলীয় মানে লাইভ আমি আইছি ইংরেজিতে লাইভ করব তো বাংলা করব বৈদ্যুতিক অন্তর্জালীয় যে অনুষ্ঠানে আমি আইছি আপনাদের সামনে এটা আমার জীবনের প্রথম এটা আমি বলতে পারলাই কোনদিন আমার জীবনের প্রথম নাটকের কথা আমি বলবো নি আমি তো অনেক অভিনয় করছি প্রথম নাটকের খুব মজার কথা খুব ফাট বলেও কিরম অবস্থা হয়েছিল দেখেন লক্ষণ বর্জন নাটকের নাম বুঝলাই তো সেই রামায়ণের কাহিনী তো এটাতে আমি দ্বৈত ভূমিকায় ছোট আসলাম সীতা চরিত্রে নারী চরিত্রে কোনো মহিলারে রাখা হয়েছে না আমি মহিলার অভিনয় নারী চরিত্রে আমি সীতা সাবিত্রী আরেকজন হয়েছে
তো আর আমার দাদা হইছিল রাম। তো স্টেজে উঠিয়া তাই খুব নার্ভাস হয়ে গেছে। অথচ আমাদের এই ব্যারেকের লোকজন আর পাড়াপড়শি আশেপাশে যা আছে তারাই দর্শক, সব নিজেদের মানুষ। মঞ্চ আমরাই তৈরি করছিলাম। টাউন হল তো সেই দিনে, আর বিবেকানন্দ শতবর্ষী তো আরো নতুনতম সংস্করণ সাংস্কৃতিক চর্চার দিকে। তখন তো সব নিজেরা মঞ্চ তৈরি করিয়া যে নাটক আমরা মজা পাইছি, হ্যাঁ, শৌখিন নাট্য চর্চায় পরিশ্রম করিয়া নাট্যমঞ্চ বানাইয়া শুরুয়াত হয়েছে লক্ষণ বর্জনের মঞ্চ দিয়ে আমার জীবনে। তো নাটক লক্ষণ বর্জন, আমার দাদা তুই দেখিয়া যা, আমার দাদা রাম তাই উঠিয়া একটা দৃশ্য, সব দৃশ্যে বলছেন না, একটা দৃশ্যে তাই খুব নার্ভাস হয়ে গেছেন। সীতা সীতা সীতার পরে যে সংলাপ আছে ইটার তার মনে হল না, তোমার ফ্রন্টার আসলো না। আমরা সবাই ফাট মুখোশ, তারাও কইল না ফাট মুখোশ, যাতা মুখস্থ হইছে আর লাগতো না। অথচ তারা মেখানি ফাট মুখস্থ হয়েছিল, আমার কিন্তু ফাট ফুরা মুখস্থ। কারণ আমি যে জিনিস ধরি খুব আগ্রহ সহকারে যাতে নিখুঁত পরিবেশন হয়, হ্যাঁ, চেষ্টা করি আমি। তারপরে তো ত্রুটি বিচ্ছুতি থাকবই, মানুষ তো যন্ত্রণায়। তো আমি চেষ্টা করি সবটা নিখুঁত পরিবেশন। তো আমি আমার ফাট জান দিয়ে মুখস্থ করছি, আমার কোনো ভুল হয়েছে না। মেলটা আমার দাদাই বলে গেছে সীতা সীতা হইয়ার হইতে পারে না, আরো সংলাপ। তখন তার সংলাপ শেষ হওয়ার পরে লক্ষণ আমার আরেক মামা আসলা প্রয়াত। আমার দাদা যেমন প্রয়াত, দাদা প্রয়াত, আমার দাদা প্রয়াত হয়েছে 2020 আগরতলা প্রয়াত, ওই ILS হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। তো তার বলি গেছে তখন কিতা হচ্ছে আমার রথীন্দ্র মামা, তাই আর দেরি না হলে ঢুকি গেছে, তার প্রবেশ আরো পরে আসলো। দাদার তখন যেন হালে ফালি পাইছে, ও ভাই লক্ষণ তুমি আসলে বাঁচালে বাঁচালে বাঁচালে, মানে তাই লক্ষণ যে আর না তার তো মনে করেন না সংগ্রাম, লক্ষণ আইসে আগে আইয়া বসতে বলে তাই বাঁচিয়ে গেছে। বাঁচালে 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 ভাই বাঁচালে, কিন্তু তার সংলাপে নাই। আচ্ছা, এই গেল একজনের। আর একজন এইরও আমার আরেক মামা আফলং তালবাড়ি খালু প্রয়াত, হ্যাঁ, মারা গেছেন। তাই অযোধ্যা রাজ্যের এক প্রজা, তাই শেষ সংলাপ তাই কইয়া তাই প্রস্থান হইত যে আমার কার্য হলো সমাপন, যাই আমি এবে হইতাত। ছোট্ট শব্দ এবে, যার অর্থ হইল এখন, এবে এখন আমি যাই, আমার কার্য হলো সমাপন। এবেটার ওই ছোট্ট শব্দটা তার মনে হল না, ছোট্ট শব্দটা তার মনে হল না, এবে এবে। তখন খালি করে আমার কার্য হলো সমাপন, হ্যাঁ হ্যাঁ আমার কার্য হলো সমাপন, হ্যাঁ আমার কার্য হলো সমাপন। আর এবেটার বর্ণ হন। তারপরে প্রস্তান্ত কর্তার কত সময়, আমার কার্য হলো সপন, যাই আমি হাফলং তার বাড়ি হাফলং করে শেষ করি, ওইল ব্যাপার। আমার কিন্তু একটু এখনো ডায়লগ মনে আছে, সংলাপ মনে আছে। আমার আর এক মামা টুনু মামা কামেশ্বর বাড়িতে গিয়ে এবার মজা করছি, সে তাইনও প্রয়াত। আমি মুম্বাই ফিরার পরে তাই মারা গেছেন। বালনা প্রদ্যুৎ চক্রবর্তী ডাক বিভাগে চাকরি করতে, অবসরপ্রাপ্ত অনেক দিনের, মারা গেছে মুম্বাই যাওয়ার পরে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। তার ছেলের বউ আমাদের গ্রুপের সদস্যা নিবেদিতা, ওটা হয়তো অনলাইনে আছে কিনা তাই তো দেখছি না, আমি লক্ষ্য করছি না। রিকোয়েস্ট রাখছিলাম, অনুরোধ রাখছিলাম এই লাইভ কর্ম। হ্যাঁ, আমি তো বহুত মজা করছি এবার। আমি তখন ভাবছি না টুনুমারি গিয়ে আর পাইতাম না, যেমন রসিক গোস্বামী মারা গেলেন, তারে গিয়ে যে আর ধর্মনগর আগামী বছর গিয়ে পাইতাম, এটা তো ভাবছি না। তো এইরকম টুনু আমার লগে আমার ডায়লগ, প্রজা দুইজন, আমার সীতার ভূমিকার কথা আমি হই না, আমি প্রজার ভূমিকা করছি আলাদা। সীতার ভূমিকা যখন শেষ হয়ে প্রজা, অযোধ্যা রাজ্যের প্রজা, টুনু আমার মঞ্চে দাঁড়িয়ে বিড়বিড় খররা, আমি ঢুকিয়া কইতেছি। মনে আছে প্রথম নাটক ডায়লগ সংলাপ মনে আছে, কে ঠাকুরদা রাস্তার ধারে ভুড়িতে হাত দিয়ে কি বিড়বিড় করে বকছ, আজ উদর দেবতার পুজো কিছু বেশি হয়ে গেছে? টুনু মামা, যা যা আর ডেপমি করিস রে, একে পেটে জ্বালা হয়েছে, তার উপর তোর ওই গা জ্বালানো কথা শুনলে অন্তরটাই জ্বলে ওঠে। আমি রাগ করলে ঠাকুরদা, আচ্ছা কি করা যায় বলো তো? হাহাকারে দেশ ভরে উঠেছে, কারো মনে সুখ নেই, শান্তি নেই, এর কি প্রতিবিধান করা যেতে পারে? শোনো মামা, প্রতিবিধান আর ছাই হবে,
যেদিন থেকে সীতামাকে আমরা রাজ্য থেকে বিজয় দিয়েছি সেদিন থেকেই আমাদের এই দুরবস্থা। আমি সীতামাকে তো আমরা বিদায় দিইনি, সে দিয়েছে রাজা, আমরা দেইনি কি রকম? আমরাই তো সীতামায়ের নামে কুৎসা রটিয়ে রাজার কান ভারী করলাম, তাই তো রাজা তাকে নির্বাসন দিলেন। সীতার বনবাস হলো, মায়ের বনবাস হলো। আমার সংলাপ। আচ্ছা, এক কাজ করলে হয় না কি? চলো না আমরা সবাই মিলে রাজাকে গিয়ে বলি কি তিনি আমার মাকে ফিরিয়ে আনুন, দেশে সুখ শান্তি প্রতিষ্ঠা করুন। দেখি না আমাদের হাজার কাতর কণ্ঠের আহ্বানের জোর বেশি না মায়ের অভিমান বেশি? প্রস্থান আমার। আচ্ছা, 9টা বাজে। এখন শুভঙ্কর, তুমি আমারে কইসলায় আচ্ছা অসুখ টাইমে খাওয়া, ডিনার টাইমে খাওয়া করতে হবে। ঠিক আছে স্বপনবাবু, অনেক ধন্যবাদ, এত সময় লগে থাকার লাগে অনেক ধন্যবাদ। বিথি তুমিও আছো, খুব ধন্যবাদ। বিথি আমার মহারাষ্ট্রেই থাকে, তারা পানবেল থাকে, তাই আছে। আমার ছোটো ভাইয়ের বউ মুম্বাই থেকে দূরে 1 ঘন্টার ট্রেন জার্নি, তার লগে আমার যোগাযোগ থাকে, অনেক সময় তারাও আসে, আমরাও যাই। বিথিরেও কইসলাম, তাই উপস্থিত আছে, ভালো লাগছে। সেজদা খুব ভালো শুনিয়া খুশি হইলাম। বিথি, গৌতম দেব আগে কইছি, খুব ধন্যবাদ, সবাই আগাম ধন্যবাদ জানাইয়া। এখন শুভঙ্করে যে আমাদের কইছিল গান, আমি এখন গানে যাই কি। স্বপন রায়, যারা যারা এত সময় আমার সঙ্গে আছেন, আর একটু সময় তখন আমি তো সারা বছরে বিগত 1 বছর ধরে আপনারা অনেক মানে ধৈর্যের বাদ আপনারা বাঙ্গাই লাইছে, অনেকের হয়তো উল্টা পাল্টা গানে গাইয়া সুরে বেসুরে। তবে এইটা কইব, আপনারা ধৈর্য ধরে আমার গান শুনছিলা দেখিয়া আমার গলাটা ধীরে ধীরে একটু খুলতেছে, হয়তো আগের থেকে একটু ভালো লাগতে পারে। আমি শুরু করি দেই। শুভঙ্কর, আমি শুরু করি দিই, পরপর 2টা গান গাইব। প্রথমে আধুনিক গান। সুদীপ, আমার বাইকগ্রাম আছে। দীপন, ওই যে সুদীপ আমার করিমগঞ্জের বাইকগ্রাম, শুনছি খুব ভালো। রামায়ণ চুলের। ঠিক আছে। তো ব্যাপার হয়েছে, আমি গান শুরু করি দিয়ে 9টার উপরে বাজে 2টা গান গাইব। আপনারা আগাম ধন্যবাদ জানাইয়া, কৃতজ্ঞতা প্রকাশ করিয়া অত সময় ধৈর্য ধরে শুনছেন। আর একটু সময় থাকি আমার 2টা গান শুনিয়া কেমন লাগলা কমেন্টে জানাইবা সবটাই। আর আমার যত ভুল ত্রুটি হয়েছে সব মাফ করে দিয়ে আমার নিজ গুণে। এখন গানেও অনেক ভুল ত্রুটি মাফ করে দিবা, সেটা গত 1 বছর ধরে মাফ করিয়া আইতাছ। আজকে 2টা গানেও ভুল ত্রুটি মাফ করে দিও। শুরু করিয়া প্রথম আধুনিক, মান্না দে। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, মধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, মধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ওর রূপের মিথ্যে গরব মন যদি বিরূপ থাকে, অগুনের কি দম বলো, লাগেই যদি আগুন ঢাকে। রূপের মিথ্যে গরব মন যদি বিরূপ থাকে, অগুনের কি দম বলো, লাজেই যদি আগুন ঢাকে। কবে আর কবে আর কবে আর আসবে সময়, বাসবে ভালো ভাসবে ময়ূর পঙ্খী ভেলা, মধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, মধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। কি অত বিচার করা ও বিচারের ভয় করি যে, কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে, এখনো ডুব না দিলে করবে শিরান হই গো কবে, গাগরি ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে, এখনো ডুব না দিলে করবে শিরান হই গো কবে, গাগরি ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে। মনে রই মনে রই মনে রই আসবে সময় বাসবে ভালো, চুনগুলাতে মাটির ঢেলা,
মধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা। মধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। মধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। শেষের দিকে একটা লাইনে গুলমাল হয়েছে, হইলাম না, বলতে থাকবো। আচ্ছা, এখন রবীন্দ্রসঙ্গীত। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল। সকলই আমার মতো, তারা কেবলি হাসি কেবলি গায়। হাসিয়া খেলিয়া মরিতে চায়, কেবলি হাসি কেবলি গায়। হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ফুলিয়া, সকলে মিলিয়া গাহিব মরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়। অনেক ধন্যবাদ, নমস্কার। আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমি বিদায় নিয়াত বালা রাইত বালা রাইত বালা রাইত বালা রাইত বালা রাইত।